মোদি যেমন ওদিকে পিছু হটতে শুরু করেছে, এদিকে শুভেন্দু পিছু হটতে শুরু করেছে। সুতরাং এখন বিজেপির গতি হচ্ছে পিছন দিকে। এত দ্রুত মোহভঙ্গ কোনো সরকারের প্রতি আমরা গোটা ভারতবর্ষে দেখি। কারণ বিজেপি স্লোগান দিয়েছিল, ধর্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। মুখ্যমন্ত্রী নিজে কি সাধু? সে তো নয়। মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্ত এবং অন ক্যামেরা তিনি স্বীকার করেছেন আমার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতির একটি হচ্ছে সত্যতা আছে। হয়নি তখন চন্দ্রনাথ রথ খুন হয়েছিল। চন্দ্রনাথ রথের মাকে গিয়ে কথা দিয়ে এসেছিল, আমি তোমার ছেলের খুনিদের উপযুক্ত সাজার ব্যবস্থা করব। এখন সেই চন্দ্রনাথ রথের সাবজেক্ট সম্পূর্ণ হচ্ছে তামাদি হতে যাচ্ছে, মানুষকে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। অভিজ্ঞতার প্রতিফলন, মানুষ তার অভিজ্ঞতায় যা হওয়া উচিত ঠিক তাই করে দিয়েছে। আজকে আপনারা শুধু বিধানসভার নির্বাচন কেন, যে বিজেপি ডিম থেরাপি শুরু করেছিল তৃণমূলদের লক্ষ্য করে, এখন সেই বিজেপির নেতাদের ডিম থেরাপি দিচ্ছে। অর্থাৎ বিজেপির অভ্যন্তরে যে অনৈতিক কাজকর্মের জন্যে আক্রমণ এবং অন্তর্দলীয় কোন্দল, তা যেহেতু কোনো আদর্শ ছাড়াই একটা রাজনৈতিক দল চলতে পারে না, সেজন্যেই বিজেপির যেহেতু কোনো জনভিত্তি ছিল না, আজও নেই গ্রামাঞ্চলে, স্বাভাবিক কারণেই বিজেপি ধসে যেতে, বিজেপির পায়ের নিচে বালি আছে, সে বালি ধসে যেতে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের চোখের জল ওদের ভাসিয়ে দেবে। সম্ভবত পুজোর পরেই এই বসিরহাট লোকসভা নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ থেকে কোনো রকম লোকসভায় কোনো সিপিআইএমের সদস্য নেই, তাহলে কি আগামী দিনে কোনো সিপিআইএমের লোকসভায় সদস্য যাচ্ছে এই বসিরহাট উপনির্বাচন থেকে, কি বলবেন? আমরা সর্বতোভাবে প্রত্যাশী। আমরা একাধিক লোকসভা নির্বাচন লড়েছি, এটা আমাদের কাছে নতুন নয়। উপনির্বাচনে যে প্রয়াত লোকসভার সদস্য নুরুল ইসলাম সাহেব যে কর্মকাণ্ড করে গেছেন, তিনি প্রয়াত হয়েছেন, আমরা কিছু বলতে চাইছি না। কিন্তু বিজেপি আজকে এই রাজ্যে যে কথা দিয়েছিল, বিজেপি গোটা দেশে এই 14 বছর ধরে যে কথা দিয়েছিল, একটার পর একটা জুমলা, মিথ্যা, প্রতারণা প্রমাণিত হয়েছে। এবং এই বিজেপির সরকার পশ্চিমবঙ্গে আজ 3 মাস তার বয়স হয়নি, এত দ্রুত মোহভঙ্গ কোনো সরকারের প্রতি আমরা গোটা ভারতবর্ষে দেখিনি। সুতরাং পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। বসিরহাট এলাকার মানুষ তারাও নিশ্চিতভাবে অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। রাজনৈতিকভাবে কিভাবে বিজেপিকে জবাব দিতে হয় নিশ্চিতভাবে উপনির্বাচনে তা তারা দেখিয়ে দেবে। আগামী দিনে কি এই উপনির্বাচন টোটাল বাংলাকে কি পথ দেখাবে? আমরা উপনির্বাচন কেন, ইতিমধ্যে যে লড়াই সংগ্রাম শুরু হয়েছে, বাংলা গোটা পশ্চিমবঙ্গকে শুধু নয় গোটা দেশকে পথ দেখাবে। আজকে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনারা দেখেছেন, এই যে মিড ডে মিল সরকার বলল ইসকন দেবে। ইসকন কে? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তাহলে কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের গুণগান যারা করে বেড়ায়, সেই সংস্থাকে কোনো সরকার মিড ডে মিলের মতো সরকারি প্রকল্পের বরাদ দিতে পারে? যারা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাদের ঘরের শিশুরাও এই পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছিল। এখন এই সমালোচনা দেখে, প্রতিবাদ দেখে সরকার পিছু হটেছে। মোদি যেমন ওদিকে পিছু হটতে শুরু করেছে, এদিকে শুভেন্দু পিছু হটতে শুরু করেছে। সুতরাং এখন বিজেপির গতি হচ্ছে পিছন দিকে। বিজেপিকে দিনের পর দিন এই রাজ্যের মানুষ তারা যাতে কোণঠাসা করা যায়, সেই লক্ষ্যেই আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, শ্রমজীবী অংশের মানুষ তারা ইতিমধ্যে বুঝে গেছে যে বিজেপি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে না। এই অল্প দিনে বুঝেছে। হকার আক্রমণ থেকে শুরু করে, হকারদের উপরে যে মানুষ আজকে সরকারি আক্রমণ, সরকার হকারদের সরিয়ে দিয়ে কি করতে চাইছে? দেশের বিদেশের পুঁজিপতিদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্যে রেলের জমিকে তারা ব্যবহার করছে। অথচ যে মানুষগুলো দুহাত ভরে এই বিজেপিকে ভোট দিয়েছিল গত নির্বাচনে, আমরা একেবারে যদি শুরু করি কোচবিহার থেকে শুরু করে আর কাকদ্বীপ
সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ, কারণ বিজেপি স্লোগান দিয়েছিল ধর্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। তো সেই জন্যে যারা ভোট দিয়েছিলেন তারা তাদের অভিজ্ঞতায় দেখেছে যে বিজেপির বিজয় মিছিল করে এসে দেখেছে সেই রং তার মাথা থেকে সরেনি, দেখেছে বিজেপি সরকার বুলডোজার দিয়ে তার ঝুপড়ি দোকানটা ভেঙে দিয়েছে। সুতরাং গরিব খেটে খাওয়া শ্রমজীবীর উপরে যে অর্থনৈতিক আক্রমণ এই সরকার সংগঠিতভাবে নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষই উচিত শিক্ষা দিয়ে দেবে বিজেপি। মুখ্যমন্ত্রী বলছে তৃণমূল যেমন খাতা খোলা হবে, সিপিএমেরও খাতা খোলা হবে। আরে মুখ্যমন্ত্রী নিজের খাতা কে খুলবে সেইটার আগে খোঁজ নিতে বলুন। মুখ্যমন্ত্রী নিজে কি সাধু? সে তো নয়। মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্ত এবং অন ক্যামেরা তিনি স্বীকার করেছেন আমার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতির একটি হচ্ছে সত্যতা আছে। তাহলে সে অন্যের খাতা খুলবে ব্যাপার? ও 20 সাল পর্যন্ত কোন আতুর ঘরে ছিল? তৃণমূলের আতুর ঘরেই তো প্রতিপালিত হচ্ছিল। তাহলে 20 সাল পর্যন্ত মমতা ব্যানার্জি একাধিক কমিশন করেছিল বামপন্থী নেতাদের কোমরে দড়ি পরাবে বলে। সে সমস্ত কমিশন মুখ থুবড়ে পড়েছে, একটিও কমিশনের রেজাল্ট সারা বাংলার মানুষ দেখতে পারেনি, অথচ কোটি কোটি টাকা ওই কমিশনের পিছনে খরচা হয়েছে। তাহলে এখন শুভেন্দু এ সমস্ত হচ্ছে প্রলাপ ছাড়া আর কিছু না। তো মুখ্যমন্ত্রী প্রলাপ বকছে, এ প্রলাপ দুদিন বাদেই বাংলার মানুষের কাছে প্রমাণিত হয়ে যাবে। বলছে যেখানে হাত দিচ্ছে সেখানে তো দুর্নীতি, তাহলে আমার তো কাজ করা সবাই দিতে হবে। আরে বাবা, ওই মুখ্যমন্ত্রী নিজেই তো দুর্নীতির আঁতুর ঘরে বেড়ে উঠেছে, সেই জন্যে যেখানে যেখানে দুর্নীতি সেখানে সেখানে হাত দিচ্ছে, পচা জায়গায় পা পড়ছে, ভালো জায়গা ওনার দেখার জায়গা নেই। রাজ্যটাকে শেষ করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল যৌথ এদের নেক্সাসে। বিজেপি একা একা এটা করতে পারেনি। তৃণমূল যদি আজকে যে বীজতলা, সাম্প্রদায়িকতার যে বীজতলা তৈরি হয়েছে এই রাজ্যের মাটিতে, তাতে সার বীজ জল দিয়ে প্রস্তুত করে দিয়েছে, আর এখন আরএসএস এসে সেখানে সাম্প্রদায়িকতার চারা রোপণ করছে, সে গাছকে বড় করতে চাইছে। সেই জন্যে ওরা সমস্ত রাজনীতির সঙ্গে ধর্মকে যুক্ত করা হচ্ছে বড় দুর্নীতি, যা বিজেপি আজকে এই রাজ্যে করে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীকেও তো মারা ষড়যন্ত্র করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আরে বাবা, এত বড় প্রশাসন রয়েছে, কেন্দ্রীয় প্রশাসন, রাজ্যের প্রশাসন, ষড়যন্ত্র যারা করছে তাদের খুঁজে বের করুক। এটাই তো হচ্ছে প্রশাসনের সক্ষমতা। প্রশাসন সেই ষড়যন্ত্রকারীদের ধরুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কে ষড়যন্ত্র করবে? কার ষড়যন্ত্র করার সাহস আছে এত? আর পিএকেও খুন করে দেওয়া হচ্ছে। আরে বাবা, সে তো ও পিএ। মুখ্যমন্ত্রী যখন হয়নি তখন চন্দ্রনাথ রথ খুন হয়েছিল। চন্দ্রনাথ রথের মাকে গিয়ে কথা দিয়ে এসেছিল আমি তোমার ছেলের খুনিদের উপযুক্ত সাজার ব্যবস্থা করব। এখন সেই চন্দ্রনাথ রথের সাবজেক্ট সম্পূর্ণ হচ্ছে তামাদি হতে যাচ্ছে, মানুষকে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। মানুষ তো ভোলে না, স্মৃতি মানুষের দুর্বল হতে পারে, কিন্তু রাজনৈতিক কর্মীরা তাদের স্মৃতিতে এগুলো কিন্তু জ্বলজ্বল করছে। চন্দ্রনাথ রথের মায়ের বুকের মধ্যে তার সন্তান হারানোর যন্ত্রণা দগদগ করছে। সুতরাং আগামী দিনে সব সন্তানের এই খুনিদের বিচারের ব্যবস্থা বামপন্থীরাও সেই দাবি নিয়ে লড়াই করবে, যেমন অভয়ার দাবি নিয়ে আমরা এখনো রাস্তা ছাড়িনি। সংবাদ মাধ্যমে যেটা দেখানো হচ্ছে যে শুভেন্দু অধিকারী খুন করা ছক করেছিল, তাকে না পেরে চন্দ্রনাথকে খুন করা। আরে বাবা, সে তো প্রশাসন করুক, প্রশাসন উদ্ধার করুক। যারা ষড়যন্ত্র করেছে, যারা এই কাজের সঙ্গে যুক্ত, এই অপরাধীদের ধরে আনা, তাদের বিচার ব্যবস্থার সামনে হাজির করার দায়িত্ব কার? প্রশাসনের। সেই প্রশাসনের মুখ্য দায়িত্ব পুলিশ মন্ত্রী এখন শুভেন্দু নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার হচ্ছে একেবারে আপনজন। সুতরাং এই গোটা দেশ এবং রাজ্যের প্রশাসন তারা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করুক যে শুভেন্দু অধিকারীকে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে খুন করার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিল, কেন দেরি হচ্ছে এখনও তাদের সামনে আনছে না। সামনে আনার জন্য আমরাও দাবি করছি যে ইমিডিয়েট সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের মানুষের সামনে আনা হোক এবং তার কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে প্রকাশ্য বিজেপির সভায় থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে 24 ঘন্টা সময় লাগবে না, তার আগে সিপিএম শেষ হয়ে যাবে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল বলছে একটা লাল কাপড় থাকবে না, তার উত্তরসূরি আজকে বলছে 24 ঘন্টার মধ্যে সিপিএম। আমি আপনাদের একটা কথা বলি, শুনুন। পাগলের প্রলাপ প্রচুর শুনেছে। 1920 সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল ভারতবর্ষে। এই ভারতবর্ষের মাটির দিনে
আজকে আপনারা যদি দেখেন যে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার যে লড়াই, সে লড়াই দিনে দিনে তীব্র হয়েছে, তীব্র থেকে তীব্রতর হয়েছে। কখনো কোথাও আমরা সরকার গড়েছি, কখনো কোথাও আমরা হেরে গেছি। সংসদীয় রাজনীতিতে আমাদের অংশগ্রহণ কোথাও দুর্বল হয়েছে, কোথাও সবল হয়েছে। কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়িয়ে লাল ঝান্ডার লড়াই গোটা দুনিয়াতে এখনও 87টা দেশে এই বামপন্থীরা, কমিউনিস্টরা, তারা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে। এখানে কে দুদিন তৎকাল বিজেপি হয়েছে, সেই তৎকাল বিজেপি এখন তার স্বরে চিৎকার করছে এদের সব এদিক সেদিক করে দেবে। কমিউনিস্টদের, বামপন্থীদের মানুষের মন থেকে, লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো ছিল না, আজও নেই, আগামীতেও থাকবে না। কারণ এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক মতাদর্শ। এই বিজ্ঞান ভিত্তিক মতাদর্শকে কখনো কেউ খতম করতে পারে না। এই যে 20 বছর পর বাংলা এলেন তাসলিমা নাসরিন, তাকে যেভাবে রাজকীয়ভাবে সম্মান দিল শুভেন্দু অধিকারী থেকে একাধিক সাংসদ এমএলএ, একটা জিনিস আপনি বুঝুন, তসলিমা নাসরিন এখানে থাকুক, বাংলাদেশে থাকুক, বিদেশে থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি কোনো দিনই ছিল না। কিন্তু তার ভাবনা চিন্তার সঙ্গে অনেকের ভাবনা চিন্তার দ্বন্দ্ব আছে। তাহলে সেই দ্বন্দ্বকে আমরা দেখব যে মানুষের সভ্যতা, সমাজ ব্যবস্থায় সহাবস্থান করতে তার চিন্তাভাবনা যাতে আহত না করে মানুষকে, সেই ক্ষেত্রে আমরা বলবো যাতে তসলিমা নাসরিন এখানে থাকলে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের আপনারা দেখুন না, তসলিমা নাসরিনকে এখানে থাকতে সাহায্য করছে এখানকার বিজেপি সরকার, আবার হাসিনাকে তার দেশে পাঠাতে দুর্বলতা দেখাচ্ছে আমাদের দেশের সরকার। এসব তো দেখতে পাচ্ছি। তাহলে তসলিমা নাসরিন একজন সাহিত্যিক, লেখিকা, তিনি সংস্কৃতি জগতের মানুষ, তিনি এখানে থাকলে কারোরই অসুবিধা থাকার দরকার নেই। কখনো কখনো আমরা দেখেছি যে মৌলবাদীরা অতি সক্রিয় হয়েছে, কিন্তু যে একটা কথা বলবো, যে নিজের দেশের মানুষকে, নিজের দেশকে ভালোবাসতে পারে না, সে অন্যর দেশকে কিভাবে ভালোবাসে আমি জানি না। যে নিজের মায়ের মাতৃত্বকে অস্বীকার করে, সমালোচনা করে, সে অন্যের মায়ের ভালোবাসা দেখায়, সেটা মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে, এইরকম একটা বিষয় দেখা। তিনি সাংবাদিক সম্মেলন করে বলছে যে মসজিদের কি প্রয়োজন আছে, মাদ্রাসার জঙ্গি তৈরি হলে কি করবে। আসলে তার ভাবনা চিন্তায় সে বলেছে, এই যে অসংখ্য মানুষ গোটা দুনিয়াতে এক একজন এক একটা ধর্ম বিশ্বাসে আছে, ধর্মপ্রাণ মানুষ তার পবিত্র জায়গা তার হৃদয়ে রেখে দিয়েছে। তাহলে আপনি কখনোই মসজিদের দরকার আছে না মসজিদের দরকার নেই, মন্দিরের দরকার আছে না মন্দিরের দরকার নেই, গুরুদ্বারার দরকার আছে কি দরকার নেই, আপনি ব্যক্তিগতভাবে এইটা বলার অধিকার রাখেন? তাহলে যুগের পর যুগ ধরে, হাজার হাজার বছর ধরে এই যে সনাতন ধর্ম, 5,500 বছরের পুরনো সনাতন ধর্ম, দিনে দিনে সেই ধর্মে অনেক ঋষি এসেছে, মুনি এসেছে, অনেক মহামানব, মহাপুরুষ, এই যে চৈতন্যদেব, অনেক ধর্ম সংস্কার আন্দোলন আমাদের দেশে হয়েছে। অর্থাৎ এই যে ভিন্ন ভাষার, ভিন্ন ধর্মের মহামিলন ক্ষেত্র আজকে ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের যে বহুত্ববাদ, এই বহুত্ববাদকে উনি অস্বীকার করেন? এটা তো করতে পারেন না। সুতরাং তিনি যদি কাউকে হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা, এই উস্কানিমূলক কথাবার্তা বলে বিজেপির হচ্ছে কমিউনাল এজেন্ডা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশিরা পালিয়ে যাবে, ভারতে থাকতে পারবে না, বাংলায় তো থাকতেই পারবে না, কিন্তু হাসিনাকে সম্বর্ধনা দিচ্ছে সেটা তো বাংলাদেশ। আমাদের একটা সেটা হচ্ছে আন্তর্জাতিক একটা সম্পর্ক থাকার জন্যে আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রনায়ক কেউ যদি এখানে পলিটিক্যাল শেল্টার চায়, তাহলে নিশ্চিতভাবেই আর একটা প্রতিবেশী দেশ তাকে রাজনৈতিকভাবে এখানে সুরক্ষা দেয়। এটা হচ্ছে মানবিক দিক। তাহলে সেই ক্ষেত্রে ভারতবর্ষ দিয়েছে। আমাদের এরকম অনেক রাষ্ট্রনেতা দেশে বিদেশে আমরা দেখেছি যে তারা তাদের দেশে যখন অশান্তি হয়েছে অন্য দেশে নিয়ে গিয়ে তারা পলিটিক্যাল শেল্টার নিয়েছে, সেই দেশের রাষ্ট্রশক্তি তাদেরকে শেল্টার দিয়েছে। এটাই সৌজন্যতা, এই নিয়ে কোনো কথা হতে পারে না। কিন্তু এখানে এরা যে মুসলিমদের খেপাতে চাইছে, মুসলিমদের ডমিনেট করতে চাইছে, আমরাও তো বলেছিলাম যে যেভাবে মৌলবাদীরা বাংলাদেশে
সেখানকার সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেছে, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের আক্রমণ করেছে। আমরা এখানে বামপন্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলাম এবং তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানিয়েছিলাম। কোনো দেশে সংখ্যালঘুর উপরে আক্রমণ হলে আমরা বামপন্থীরা প্রতিদিন তার বিরুদ্ধে দাঁড়িয়ে সক্রিয় প্রতিবাদে রাস্তায় নেমেছি।